দেশের 10টি শিক্ষা বোর্ডে শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা। অংশ নিচ্ছে 18 লাখ পরীক্ষার্থী। এবারে বেড়েছে প্রায় 1.5 লাখ। সরকারি বেসরকারি অফিস আদালত সহ বিলবোর্ড সাইনবোর্ডে বাংলা ভুল বানানের ছড়াছড়ি। সঠিক ব্যবহার নিশ্চিত না হওয়ায় ক্ষোভ, যথাযথ গুরুত্ব দেওয়ার তাগিদ। আইন প্রয়োগের উদাসীনতায় স্বাধীনতার ৪৫ বছর হারিয়ে গেছে অন্তত ৭০,০০০ হেক্টর জলাভূমি। রাজুক সমন্বয়হীনতার কথা বললেও পরিবেশবিদরা বলছেন দায়িত্বহীনতা। চাঁদপুরের হাইমচরে স্কুলে মানব সেতুতে হাঁটার ঘটনায় উপজেলা চেয়ারম্যান সহ ৫ জনের বিরুদ্ধে শিশু নির্যাতন আইনে মামলা। এবং প্রায় প্রতিদিনই বাড়ছে চালের দাম। মিল মালিকদের ধান মজুদি দায়ী বলছেন আড়তদাররা। ব্যবসায়ী সিন্ডিকেটের দিকে অভিযোগের আঙুল খাদ্যমন্ত্রীর। সময় সংবাদের সঙ্গে আছি আমি তোহা খান তামিম। মাদ্রাসা ও কারিগরি সহ দেশের 10টি শিক্ষা বোর্ডে একসঙ্গে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এবছর 17,86,613 জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এছাড়াও বিদেশের 8টি কেন্দ্র থেকে 446 জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিচ্ছে। 2016 সালের তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে 1,35,090 জন। এবারই প্রথম প্রশ্নপত্র রোধে পরীক্ষা কেন্দ্রে স্মার্টফোন নিষিদ্ধ করা হয়েছে। সকাল 10টা থেকে একযোগে সারা দেশে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রথম দিন অনুষ্ঠিত হচ্ছে বাংলা প্রথম পত্র, সহজ বাংলা প্রথম পত্র এবং বাংলা ভাষা ও বাংলাদেশের সংস্কৃতি প্রথম পত্রের পরীক্ষা। এছাড়া মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিলে কোরআন মজিদ ও তাজবিদ এবং কারিগরি বোর্ডের অধীনে এসএসসি ভোকেশনালে বাংলা পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সকালে রাজধানী ধানমন্ডি গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পরিদর্শন করার কথা রয়েছে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের। দর্শক, এসএসসি পরীক্ষার খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর ধানমন্ডি গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আছেন রিপোর্টার আজহার লিমন। ময়মনসিংহের বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আছেন সহকর্মী হারুনা রশিদ এবং রাজশাহীর পিএন সরকারি উচ্চ বিদ্যালয়ে আছেন সহকর্মী সাইফুর রহমান রকিব। সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে, আর প্রথমে যাব লিমনের কাছে। লিমন, তামিম, আপনি দেখতেই পাচ্ছেন যে এবারের 2017 সালের পরীক্ষার্থীদের এসএসসি পরীক্ষার্থীদের পরীক্ষার খোঁজখবর নেওয়ার জন্য পরিদর্শন করার জন্য কিন্তু কিছুক্ষণ আগেই রাজধানীর গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলে প্রবেশ করলেন মাননীয় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এবং আমি আপনার সাথে যখন কথা বলছি তখন কিন্তু তার কিছুক্ষণ আগেই 2017 সালের প্রায় 18 লাখ শিক্ষার্থীদের এসএসসি এবং সমমানের যে পরীক্ষা সেটি কিন্তু শুরু হয়ে গেল। এবং এই পরীক্ষা শুরুর আগেই কিন্তু কথা ছিল যে মন্ত্রী মহোদয় বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করবেন এবং তারই প্রেক্ষিতে মাননীয় মন্ত্রী কিন্তু গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলে এসে পৌঁছেছেন এবং তিনি বলছেন যে কিছুক্ষণের মধ্যেই তিনি কেন্দ্র পরিদর্শন করবেন। তামিম, আমি আপনাকে কিছু তথ্য দিতে চাই যে এবারের পরীক্ষায় প্রায় 17,86,613 জন শিক্ষার্থীর অংশগ্রহণ করার কিন্তু কথা রয়েছে এবং এরা কিন্তু সবাই সাধারণ 8টি শিক্ষা বোর্ড সহ মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডের। তামিম, এর মধ্যে কিন্তু ছাত্রী এবং ছাত্র সংখ্যা কিন্তু প্রায় সমান সমান। এবং আপনাকে আরো একটু বলতে চাই যে প্রত্যেকবারের এসএসসি পরীক্ষার আগেই কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে নকল রোধে এবং পরীক্ষাটি ভালো মতো যাতে হয় এর জন্য কিন্তু নানা ধরনের পদক্ষেপ নেওয়া হয় এবং এই পরীক্ষার আগেও কিন্তু এই ধরনের একটি সংবাদ সম্মেলন কিন্তু করা হয়েছে। এবং আপনি জানেন যে এবারের নকল রোধে নানা ধরনের পদক্ষেপের কথা বলা হয়েছে এবং শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে যে সরকার নকলের ব্যাপারে জিরো টলারেন্স নীতি অবলম্বন করবে। তামিম, এর আগেই আপনি জানেন যে রাজধানীর যানজট সহ নানা ধরনের সমস্যা আছে। বাইরে কিন্তু যারা এই পরীক্ষার্থীদের যারা অভিভাবক তারা কিন্তু অপেক্ষা করছে এবং পরীক্ষার্থীরা কিন্তু ইতোমধ্যেই পরীক্ষা দিতে শুরু করেছে। তামিম, সারা দেশে একযোগেই পরীক্ষা চলছে এবং সারা দেশে প্রায় 3,000টি কেন্দ্রে পরীক্ষা হচ্ছে। ময়মনসিংহে অবস্থান করছেন আমাদের সহকর্মী হারুনুর রশিদ। সেখানকার একটি কেন্দ্রের খবর জানতে চলে যাচ্ছি তার কাছে।
ধন্যবাদ আজহার। সারা দেশের মতো ময়মনসিংহেও পরীক্ষা শুরু হয়েছে। এসএসসি এবং দাখিল পরীক্ষা আজ অনুষ্ঠিত হচ্ছে এবং ময়মনসিংহের যে সমস্ত কেন্দ্রগুলো রয়েছে সব কেন্দ্রেই একযোগে পরীক্ষা শুরু হয়েছে ঠিক 10টায়। আমরা এই মুহূর্তে অবস্থান করছি ময়মনসিংহ শহরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। এখানেও আমরা ঠিক 9টার আগে থেকেই অবস্থান করছি এবং অবস্থান করে যেটা দেখতে পাচ্ছি যে অভিভাবক যারা রয়েছেন তারা তাদের সন্তানদের নিয়ে পরীক্ষা কেন্দ্রে এসেছেন ঠিক পরীক্ষা শুরুর আগেই এবং তারা এই মুহূর্তে অবস্থান করছেন। অনেক অভিভাবকই এখন পরীক্ষা কেন্দ্রের সামনে অবস্থান করছেন এবং পরীক্ষা সুন্দর এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আমরা প্রতিটি কেন্দ্রেই দেখতে পেয়েছি যে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও তৎপর রয়েছেন। পাশাপাশি একটি সুষ্ঠু পরিবেশে পরীক্ষা নেওয়ার জন্য যে সমস্ত পদক্ষেপ নেওয়া দরকার সবগুলো পদক্ষেপই নেওয়া হয়েছে। আমি একটু যদি জানিয়ে রাখি যে এবার ময়মনসিংহে এসএসসি পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে 43,490 জন এবং এখানে এসএসসি পরীক্ষার কেন্দ্র রয়েছে 42টি। আর মাদ্রাসা বোর্ডের দাখিল পরীক্ষায় শিক্ষার্থীর সংখ্যা 11,335 জন এবং এখানে কেন্দ্র রয়েছে 23টি। এছাড়া এসএসসি এবং দাখিলের যে ভোকেশনাল শাখা রয়েছে কারিগরি শিক্ষা বোর্ডের সেখানেও 17টি কেন্দ্রে 3,401 জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন। সব মিলিয়ে ময়মনসিংহের এসএসসি দাখিল এবং কারিগরি বোর্ডের যে ভোকেশনাল এসএসসি পরীক্ষা রয়েছে সেখানে সব মিলিয়ে মোট 82টি কেন্দ্রে 58,226 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছেন এবং 58,226 জন পরীক্ষার্থী ময়মনসিংহের টোটাল এবছর এসএসসি দাখিল এবং ভোকেশনাল এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছেন। সব মিলিয়ে খুব সুন্দরভাবেই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। কিছুক্ষণ আগেই পরীক্ষা শুরু হয়েছে, অভিভাবকরাও অপেক্ষা করছেন বাইরে। এই ছিল সর্বশেষ অবস্থা ময়মনসিংহের এসএসসি পরীক্ষার। তো এখন আমরা চলে যাচ্ছি রাজশাহীতে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সাইফুর রহমান রকি। হারুন, আপনাকে ধন্যবাদ। সারা দেশের মতো রাজশাহীতেও শুরু হয়েছে এসএসসি ও সমমানের এই পরীক্ষা। আজ প্রথম দিন পরীক্ষার বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং সকাল 10টায় এই পরীক্ষাটি শুরু হয়েছে, চলবে বেলা দুপুর 1টা পর্যন্ত। তো আমি সরকারি পিএন বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে দাঁড়িয়ে আছি এই কেন্দ্রে। আমরা এখন দেখতে পাচ্ছি যে এখানে প্রচুর পরিমাণ পরীক্ষার্থীদের যারা অভিভাবক আছেন তারা পরীক্ষার কেন্দ্রের পাশে কিন্তু এভাবেই অপেক্ষা করছেন তাদের সন্তানরা কখন পরীক্ষা শেষে বের হয়ে আসেন সেটির জন্য। আমরা কয়েকজন অভিভাবকের সাথেও কথা বলেছি। অভিভাবকরা বলছেন যে তাদের সবার চোখে মুখে কিন্তু একটা উদ্বিগ্নতার ছাপ আমরা দেখতে পাচ্ছি। এই ছাপটা দেখা যাবে আসলে ততক্ষণ পর্যন্ত যে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত। অধিকাংশ অভিভাবকই তাদের সন্তানদের প্রস্তুতি নিয়ে কিন্তু সন্তোষ প্রকাশ করেছেন, তারপরেও পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত তারা এই বিষয়টি পরীক্ষা কেমন হবে সেটি কিন্তু নিশ্চিত করে বলতে পারছেন না। তামিম, আপনাকে কিছু তথ্য দিয়ে রাখি। রাজশাহীতে এবছর মোট 1,67,372 জন শিক্ষার্থী এই এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন। এর মধ্যে আলাদা করে বলতে গেলে মেয়ে আছেন 80,552 জন এবং ছেলে পরীক্ষার্থী আছে 86,820 জন। কেন্দ্র রয়েছে 332টি এবং গত বছর যেটি ছিল 227টি। মোট শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা 2,591টি। তো এছাড়াও আইন শৃঙ্খলা পরিস্থিতি, যেহেতু পরীক্ষা কেন্দ্রগুলোতে পরীক্ষা শুরু হয়েছে, প্রতিটা কেন্দ্রের বাইরে কিন্তু পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। এছাড়াও রাজশাহী শিক্ষা বোর্ডের কর্মকর্তারা যেটি বলছেন যে এই এসএসসি পরীক্ষাকে কেন্দ্র করে যে ধরনের প্রস্তুতি তাদের নেওয়া দরকার ছিল সব ধরনের প্রস্তুতি কিন্তু তাদের পক্ষ থেকে নেওয়া হয়েছে। তো আমরা পরীক্ষা ঢোকার আগে দু একজন শিক্ষার্থীর সাথেও কথা বলেছি। শিক্ষার্থীরা যেটি বলছেন যে আসলে পরীক্ষা শেষে তারা নিশ্চিত করে বলতে পারবেন তাদের যে কষ্ট, তাদের এই কষ্টের ফলটি পরীক্ষার খাতায় কতটুকু সার্থকভাবে তারা দিয়ে আসতে পেরেছেন। তো এই ছিল তামিম আমার কাছে রাজশাহী থেকে এসএসসি পরীক্ষার খবর। দর্শক, এসএসসি ও সমমানের পরীক্ষার খবরাখবর জানাচ্ছিলেন রাজধানী ধানমন্ডি থেকে আজহার লিমন, ময়মনসিংহ থেকে হারুনুর রশিদ এবং রাজশাহী থেকে সহকর্মী সাইফুর রহমান রকিব। বাংলাও বাঙালির মাতৃভাষা। রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে এই ভাষার মর্যাদা অর্জিত হলেও দেশ জুড়ে চলছে বাংলা ভুল বানানের ছড়াছড়ি। সরকারি বেসরকারি অফিস আদালত থেকে শুরু করে রাস্তাঘাট সব জায়গায় চলছে ভুলের ছড়াছড়ি। এতদিনে এসেও বাংলার সঠিক ব্যবহার নিশ্চিত করতে না পারায় ক্ষোভ প্রকাশ করছেন ভাষা সৈনিকরা। রিপোর্ট জুনায়েদ আল হাবিবের। সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের নামফলক, বিলবোর্ড, সাইনবোর্ড থেকে শুরু করে রাস্তার নামফলক সব লেখাতেই ভুল বানানের ছড়াছড়ি। ঢাকা মেডিকেল কলেজে দেখা গেল ভুল শব্দটি লিখতেও ভুল করেছে দেশের প্রধান চিকিৎসা প্রতিষ্ঠানটি।
রয়েছে আকর্ষণ, দর্শনার্থীগণ বানানে ভুল, ইংরেজি বানান লেখার ব্যাকরণ না মানার প্রবণতা দেখা গেল এখানে। সরণি বানানের ভুল দেখা যায় প্রায় প্রত্যেক সড়কের নাম ফলকে, আর একাডেমি বানানটিতে যেন পারদর্শী নয় সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলো। ভুল বানানের মহড়ায় সামিল সর্বোচ্চ আদালতের নাম ফলকও, এখানেও মানা হয়নি বাংলায় বিদেশি শব্দ লেখার নিয়ম। ভুলের মিছিলে নাম লিখিয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। ইনস্টিটিউট বানানের অজ্ঞতায় যথারীতি প্রশ্ন ওঠে প্রতিষ্ঠানের শিক্ষার মান নিয়ে। শহরের বিভিন্ন এলাকায় দেশি শব্দের পাশাপাশি বিদেশি শব্দ বানানের ভুলের আধিক্যে সঠিকটা নিয়েই বিব্রত শিক্ষার্থী ও অভিভাবকরা। রাস্তায় দেখা যাচ্ছে অনেক ভুল লেখা, কিন্তু আমরা শিখতেছি আরেক, যেটা শিখতেছে ওইটা সঠিক নাকি আমরা যেটা বাইরে দেখতেছি ওইটা সঠিক, ভুলটাই শিখতেছে, কারণ দেখে মানুষ ভালো শিখে। মনিটরিং সেল হওয়া উচিত যেন এই ভুলটা বারবার না হয়। ভাষাবিজ্ঞানীরা বলছেন ভাষার শুদ্ধতার বিষয়টিতে যথাযথ গুরুত্ব না দেওয়ার ফলেই এই অবস্থা থেকে বের হয়ে আসা সম্ভব হচ্ছে না। ভুল ব্যবহার রোধে সচেতন হওয়ার তাগিদ তাদের। যারা বাংলা ভাষাকে খুব ভালোভাবে ব্যবহার করছে না তাদের মনের মধ্যে, বুকের মধ্যে কিন্তু একটা ঔপনিবেশিক মানসিকতা আছে এবং তারা কিন্তু ইংরেজিকে ধারণ করে যাচ্ছে। আর বাংলা ভাষা যেহেতু মাতৃভাষা, কোনোভাবে ব্যবহার করলেই চলে, এটা তো তেমন গুরুত্ব নেই। শত্রুর বুলেটের মুখে রক্ত দিয়ে যারা লিখে গেছেন বাংলার প্রতিটি অক্ষর, এর ভুল ব্যবহার শুধু তাদের অসম্মানই করে না, বিভ্রান্ত করে পুরো জাতিকে। এতদিনও এসেও বাংলার সঠিক ব্যবহার নিশ্চিত করতে না পারায় ভাষা সৈনিকদের আক্ষেপ আর প্রশ্ন, আদৌ কি নেওয়া হবে এর সঠিক ব্যবহারের কোনো উদ্যোগ? ভাষা যেমন তেমন ভাবে ব্যবহার করি, ভুল শব্দ ব্যবহার করি, ভুল বানান ব্যবহার করি। দুটো শ্রেণীর এখানে দায়, একটা হলো সরকার আর একটা হলো আমাদের শিক্ষিত শ্রেণী। তো এই দুই শ্রেণীর কেউই কিন্তু এ ব্যাপারে আগ্রহীও নয় বলে আমার মনে হয়, এবং তাদের এখানে সততারও অভাব আছে। বাংলার এমন ব্যবহার চলতে থাকলে অদূর ভবিষ্যতে এই ভাষা সংকটে পড়তে পারে বলে আশঙ্কা ভাষাবিজ্ঞানীদের। জুনায়েদ আল হাবিব, সময় সংবাদ, ঢাকা। একটি ভূখণ্ডকে বাঁচিয়ে রাখতে বিকল্প নেই জলাভূমির, কিন্তু আইনের ফাঁকফোকর আর প্রয়োগের উদাসীনতার কারণে স্বাধীনতার ৪৫ বছরে সুজলা বাংলা হারিয়েছে অন্তত ৭০,০০০ হেক্টর জলাভূমি। বিশেষজ্ঞরা বলছেন আইনের সংস্কার জরুরি, কিন্তু রাজুক বলছে সবচেয়ে বড় সমস্যা সমন্বয়হীনতা। রাজধানী ঢাকার জলাভূমির বর্তমান চিত্র খোঁজার চেষ্টা করেছেন সহকর্মী আজহার লিমন, আর ছবি তুলেছেন কামাল হোসেন। বকের পায়ে ঠাঁই পাবার মতো গভীরতা কিংবা ডিঙি নৌকার চলাচল, এজন্য জীবন আর জলের আধার জলাভূমির উৎকৃষ্ট উদাহরণ। রাজধানীর আশুলিয়া, সাতারকুল, খিলক্ষেতের কিছু এলাকায় এখনো চোখে পড়বে এমন দৃশ্য। গুগল আর্থের ২০০৩ সালের ছবিতে দেখা যাচ্ছে খিলক্ষেত আর সাতারকুল এলাকার বিস্তীর্ণ জলাভূমি। ২০০৬ সালে এই এলাকার ভরাট শুরু হয়। ২০১৫ এর ছবিতে দেখা যায় ভরাট হয়ে গেছে সম্পূর্ণ অঞ্চল। বর্তমানের চিত্র দেখে বোঝাই যাবে না এখানে কখনো জলাশয় ছিল। আমার পেছনে বুড়িগঙ্গার যে তীরবর্তী অঞ্চল দেখছেন, তা ছিল একসময় বিস্তীর্ণ জলাভূমি, কিন্তু পরিবেশ আইন অমান্য করে এখানে যেমন চলেছে দখলের মহোৎসব, তেমনি গড়ে উঠেছে বড় বড় আবাসন প্রকল্প। স্থানীয়রা বলছেন কখনো বালু বিক্রির নামে, আবার কখনো কোনো অজুহাত ছাড়াই চলছে দখল বাণিজ্য। সাইডে সবই পানি ছিল, বালুদা বইরা লানোর পরে আশেপাশে যা আছে সব ভরাট হয়ে গেছে। খেত খোলা ছিল, জুয়ারের পানি উঠতো, ধার থাকতো, ওই হাউজিং এলাকা জায়গা থেকে বইরা হয়েছে। ছোটবেলায় ছিল কিনা নদী, পানি ছিল, ট্রলারতে আসা যাওয়া করা লাগছে আমাকে নৌকা দিয়ে। ত্রুটিপূর্ণ সীমানা নির্ধারণ করা হচ্ছে, ফলে নদী থেকে জলাভূমিগুলি বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। জলাভূমি নিয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য না থাকলেও বেসরকারি সংগঠনগুলো বলছে ৩৮ বছর আগেও রাজধানী ও এর আশপাশের এলাকায় জলাভূমির পরিমাণ ছিল প্রায় ৩,০০০ হেক্টরের কাছাকাছি। বিশেষজ্ঞরা বলছেন গত ১.৫ যুগেই এর পরিমাণ কমেছে অন্তত ৮৪%। কৃষি জমি সুরক্ষা এবং ভূমি ব্যবহার আইন নামে একটি খসড়া আইনের কিন্তু আমরা সরকারের দিক থেকে আমরা একাধিকবার খসড়া আমরা দেখেছি, আমরা মতামত দিয়েছি, কিন্তু আমরা সেটাকে বাস্তবে সে আইনটা এখনো পর্যন্ত সংসদে আসেনি। আমাদের হাউজিং এর জন্য, আমাদের আবাসনের জন্য ন্যাশনাল হাউজিং অথরিটি রয়েছে, হাউস বিল্ডিং রয়েছে, আমাদের ইউডিডি রয়েছে, আরবান ডেভেলপমেন্ট ডিরেক্টরেট রয়েছে। তাদের সবাইকে ছাপিয়ে রাজুককে কি কারণে আবাসন প্রকল্পে নিমগ্ন হতে হবে? আর এর ফলে রাজুকের যে মূল কাজ, পরিকল্পনা প্রণয়ন এবং উন্নয়ন নিয়ন্ত্রণ, সেই কাজটা থেকে আমরা সাংঘাতিকভাবে বঞ্চিত হয়েছি। তবে রাজুক বলছে সবথেকে বড় ঘাটতি সমন্বয়ের। শুধু রাজুক একা এটি বোধহয় সম্ভব নয়। আমরা অভিযান করছি, আবারও তারা নাগরিকদের সচেতনতা দরকার আছে, এবং আরও যে সংস্থাগুলো এর জন্য দায়িত্ব আছে তাদের মধ্যেও তারাও একটি কাজ করবে, এবং সকলের সম্মিলিত প্রচেষ্টা এবং সমন্বয়ের মধ্য দিয়ে আমাদের কাজটি করতে হবে। ভূগর্ভস্থ পানির প্রধান উৎস জলাভূমি সহ ভূপৃষ্ঠের বিভিন্ন জলাধার। বিভিন্ন সংস্থার তথ্য মতে গেল ১.৫ দশকে রাজধানীর ভূগর্ভস্থ পানির স্তর নেমেছে কমপক্ষে ২.৫ মিটার। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা।
সময় সংবাদে আরও থাকছে, বগুড়ায় কলেজ ছাত্রীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় গ্রেফতার 2 জনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্বজন ও সহপাঠীদের। এবং যুক্তরাষ্ট্রে 7টি মুসলিম দেশে নাগরিকদের আটকের ঘটনায় চরম আতঙ্কে দিন পার করছেন প্রবাসী বাংলাদেশিরা। ব্যবসা কেন্দ্রে কমেছে প্রবাসীদের আনাগোনাও। চাঁদপুরের হাইমছড়ে স্কুলের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে শিক্ষার্থীদের তৈরি মানব সেতুর ওপর দিয়ে হেঁটে যাওয়ার ঘটনায় উপজেলা চেয়ারম্যান সহ 5 জনের বিরুদ্ধে শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে। সকালে হাইমচর থানায় আব্দুল কাদির নামে এক অভিভাবক বাদী হয়ে উপজেলা চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারি সহ 5 জনের বিরুদ্ধে মামলাটি করেন। এর আগে গতকাল রাতে চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনারকে প্রধান করে এক সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয় বলে জানান চাঁদপুরের জেলা প্রশাসক আব্দুস সবুর মণ্ডল। গত সোমবার উপজেলার নীলকমল ওসমানিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে প্রধান অতিথি নূর হোসেন শিক্ষার্থীদের তৈরি মানব সেতুর উপর দিয়ে হেঁটে যান। ওই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে তীব্র সমালোচনা শুরু হয়। ঘটনাটি খতিয়ে দেখতে সংশ্লিষ্ট থানা পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন চাঁদপুরের পুলিশ সুপার। আমি প্রধানত স্কুল কর্তৃপক্ষকে দায়ী করি। আমি মনে করি যে এই ব্যাপারে তদন্ত সাপেক্ষে প্রকৃত দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক। শিশুদের ব্যাপারে যে কোনো নিষ্ঠুরতা এবং বর্বরতা আর ব্যাপারে আমরা অত্যন্ত সোচ্চার এবং এ ব্যাপারে আমরা সর্বোচ্চ আইন প্রয়োগ করতে প্রস্তুত আছি। অস্থির বাজারে প্রায় প্রতিদিনই বাড়ছে সব ধরনের চালের দাম। রাজধানীর আড়তগুলোর অভিযোগ, মিল মালিকরা বিপুল পরিমাণ ধান মজুত করায় নিয়ন্ত্রণে আসছে না বাজার। অভিযোগ অস্বীকার করে মিল মালিকদের দাবি, ধান উৎপাদন কম হওয়ায় বাড়ছে চালের দাম, যদিও সরকার বলছে আমদানি শুল্ক বাড়ানোয় ব্যবসায়ীদের সিন্ডিকেট ধানের সংকট তৈরি করছে। তবে কৃষক চলতি বছর ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে বলে দাবি করেছেন খাদ্যমন্ত্রী। রিপোর্ট জুবাইর ফয়সালের। মাসখানেক আগেই শুরু হয়েছে আমন ধানের ভরা মৌসুম। সাধারণত নতুন ধান ওঠার সঙ্গে বছরের এ সময়টাতে বেড়ে যায় নতুন চালের সরবরাহ, ফলে কিছুটা কমে যায় পুরনো চালের দামও। কিন্তু চলতি বছর বাজার দেখাচ্ছে এক ভিন্ন রূপ। গেল 1 মাসে পাইকারি পর্যায়ে বস্তা প্রতি চালের দাম বেড়েছে 200 থেকে 450 টাকা পর্যন্ত। 1250 টাকার মোটা চালের বাজার দর এখন 1750 টাকা। নাজিরশাইল, মিনিকেট আর 28-এর মতো চাহিদা সম্পন্ন চালের দাম বেড়েছে কেজিতে 7 থেকে 10 টাকা পর্যন্ত। আড়তগুলোর অভিযোগ, মিলারদের কারসাজিতেই অস্থির চালের বাজার, যদিও তা মানতে নারাজ মিল মালিকরা। ওই যে ওদিন চাল নিয়েছি 42 টাকা, 43 টাকা, এখন চাল নিলাম 45 টাকা। এখন কত বেচবো আমি? বড় বড় মিলবাটিরা এক লোক সব ধান কিনে লায়, যার জন্য চালের বাজার বেশি। আমাদের তো হাত নাই, মিলাররা বলছে পুরান ধান সব চালের দাম ওর সপ্তাহে গেলেই বস্তায় 50 টাকা, 25 টাকা, 30 টাকা, 40 টাকা বাড়ে। গত সিজনে কৃষকরা মোটা ধানের বাজার না পাওয়ার কারণে মোটা ধানের উপরে আবাদে তারা নিরুৎসাহিত হয়েছে। তো আমরা আশা করি যে এই ঘাটতিটা আগামী বছর আর থাকবে না। কৃষকরা যদি মোটা ধানের উপরে আবাদের উপরে একটু নজর দেয়। ধারাবাহিকভাবে চালের দাম বৃদ্ধির পেছনে ব্যবসায়ী সিন্ডিকেটের যোগসাজশ দেখছে সরকারও। বিপরীতে কৃষকরা লাভবান হচ্ছে বলেও মনে করছেন খাদ্যমন্ত্রী। চালের বাজার একটু ওঠানামা করছে, এটা সত্য, এবং একটা কৃত্রিম সংকটের সৃষ্টি করার চেষ্টা করছে একটা গোষ্ঠী, এটাও সত্য। 25% ট্যারিফ আরোপ করার ফলে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা ভারত থেকে চাল আনা তাদের বন্ধ হয়ে গেছে। ওই অসাধু ব্যবসায়ীরা এখন বাংলাদেশের চালের বাজারকে একটু স্থিতিশীল করার চেষ্টা করে। তাদের ষড়যন্ত্র কোনো কাজ হচ্ছে না। এখন চালের বাজারটা যেরকম উঠানামা করছে, যেই অবস্থা, তাতে করে বরং কৃষকরা লাভবান হচ্ছে। চলতি অর্থ বছরে দেশে মোট চাল উৎপাদনের সরকারি লক্ষ্যমাত্রা 5,23,000 মেট্রিক টন, যার মধ্যে শুধুমাত্র আমন মৌসুমেই উঠে আসবে 2,60,000 টন চাল। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। সিলেটে শিল্পপতি রাগিব আলী ও তার ছেলের বিরুদ্ধে করা ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতির মামলার রায় আজ বেলা 11টার দিকে তাদের দুজনকে মুখ্য মহানগর বিচারিক আদালতে নেওয়া হবে। এর আগে বুধবার একই আদালতে তোলা হলে হাকিম সাইফুজ্জামান হিরো মামলার যুক্তিতর্ক শেষে রায়ের দিন ধার্য করেন। মামলার বিবরণে জানা যায়, 2005 সালের 27 সেপ্টেম্বর সিলেটের তৎকালীন সহকারী ভূমি কমিশনার SM আব্দুল কাদের বাদী হয়ে ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতি করে 423 একর দেবত্ব সম্পত্তি দখলে নিয়ে স্থাপনা নির্মাণের অভিযোগে শিল্পপতি রাগিব আলী ও তার ছেলে আব্দুল হাইয়ের বিরুদ্ধে কোতোয়ালি থানায় 2টি মামলা করেন। দর্শক, আবারও এসএসসি ও সমমানের পরীক্ষার খবর। এই মুহূর্তে এসএসসি ও সমমানের পরীক্ষার খবর জানাতে বরিশালের বিএম স্কুলে আছেন সহকর্মী ফিরদাউস সোহাগ এবং খুলনা জেলা স্কুলে আছেন সহকর্মী তরিকুল ইসলাম।
প্রথমে যাচ্ছি ফিরদাউস সোহাগের কাছে। তামিম, আপনাকে ধন্যবাদ। সারা দেশের মতো বরিশালেও একযোগে শুরু হয়েছে এসএসসি পরীক্ষা। আজকে বাংলা প্রথম পত্র পরীক্ষা। তো আমরা যেটা দেখতে পেয়েছি যে ঠিক 10টায় পরীক্ষা শুরু হয়েছে এবং এই 20 বা 22 মিনিট পরীক্ষার অতিক্রান্ত হলো। আমরা কথা বলেছিলাম যারা শিক্ষার্থী আছে তারা ঢোকার আগেই তাদের সাথে কথা বলে আমরা যেটা জানতে পেরেছি যে সুন্দর ও সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণের জন্য তাদেরও যথেষ্ট প্রস্তুতি রয়েছে। আজকে তারা আমাদেরকে জানিয়েছে যে বরিশাল শিক্ষা বোর্ডের মোট পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে 94,193 জন। এর মধ্যে ছাত্র হচ্ছে 47,541 জন আর ছাত্রী 46,652 জন। পরীক্ষা কেন্দ্র রয়েছে বরিশালে 148টি। পরীক্ষা তদারকির জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভাবে এটাকে নেওয়া হয়েছে এবং পরীক্ষা শিক্ষা বোর্ডের তরফ থেকে খুব গুরুত্ব দেওয়া হয়েছে। 8টি ভিজিলেন্স টিম রয়েছে শিক্ষা বোর্ডের। এছাড়া প্রত্যেকটা জেলায়, বরিশাল বিভাগের 6টা জেলা রয়েছে, প্রত্যেকটা জেলায় 5টি করে মোট 30টি টিম রয়েছে। আর এছাড়া বরিশালে 1413টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এবার শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করছে। গতবারের চেয়ে কিন্তু পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে। গত বছর পরীক্ষার্থী ছিল 82,243 জন। গতবারের চেয়ে এবার পরীক্ষার্থী বেড়েছে 11,950 জন। এবার কিন্তু বিশেষ কিছু নিয়ম আমরা দেখতে পেয়েছি, সেটা একটু জানিয়ে রাখি যে পরীক্ষার হল পরিদর্শকরাও কিন্তু স্মার্টফোন নিয়ে হলে প্রবেশ করতে পারেননি। শুধুমাত্র যিনি কেন্দ্রের দায়িত্বে রয়েছেন তার হাতে একটি ফোন রয়েছে এবং সেটি সাধারণ একটি ফোন, ছবি তোলা যায় না এরকমের একটি ফোন। এভাবেই কিন্তু এবারের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া আমাদেরকে বলা হয়েছিল সাংবাদিক স্টুডেন্টদের যারা পরীক্ষার্থী আছে তাদের সুবিধার জন্য সাংবাদিকরা যেন পরীক্ষার কেন্দ্রে শুরুতেই প্রবেশ না করে, এবং শিক্ষা বোর্ডের চেয়ারম্যানও এখানে এসেছিলেন, এই কেন্দ্রটি পরিদর্শন করেছেন, তিনিও আমাদেরকে সেভাবেই বলেছেন এবং সেভাবেই কিন্তু আসলে এখানকার পরীক্ষাগুলো চলছে। আমরা খবর নিয়ে জানতে পেরেছি যে পরীক্ষার যত ধরনের বিষয় ছিল সব কিন্তু ঠিকঠাকভাবে চলছে এবং বরিশাল বিভাগের এখন পর্যন্ত কিন্তু সব জায়গায় ঠিকঠাকভাবে পরীক্ষা চলছে, এমনটাই আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে মোটামুটি বরিশালের এসএসসি পরীক্ষার সর্বশেষ। আমরা এখন যাব খুলনায়, সেখান থেকে আমাদের সহকর্মী তরিকুল ইসলাম জানাবেন খুলনার খবরাখবর। ধন্যবাদ সোহাগ। সারা দেশের মতো খুলনাতেও এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। যশোর বোর্ডের অধীনে 1,55,000 শিক্ষার্থী 157টি কেন্দ্রে তারা পরীক্ষা দিচ্ছে। তো এই মুহূর্তে আমি রয়েছি খুলনা জেলা স্কুলে। এই কেন্দ্রে 662 জন শিক্ষার্থী এখানে খুলনা কর্নেশন এবং কলেজিয়েট গার্লস স্কুলের পরীক্ষার্থীরা এখানে পরীক্ষা দিচ্ছে। তো পাশাপাশি যে জিনিসটি যেটি বলে রাখি যে এবছর কিন্তু খুলনায় পরীক্ষার্থীর সংখ্যা 3,000 পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে এবং 3টি কেন্দ্রের সংখ্যাও 3টি বেড়েছে। তো খুলনা জেলাতে সর্বমোট দাখিল, ভোকেশনাল এবং এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা 30,172 জন। তো এর মধ্যে 25,070 জন পরীক্ষার্থী রয়েছে যারা এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছেন। এছাড়া এখানে কেন্দ্রের সংখ্যা 82টি এবং যেটি গতবারের তুলনায় 3টি বেড়েছে। এর পাশাপাশি ভোকেশনাল পরীক্ষার্থী 2,000 এবং দাখিল পরীক্ষায় 3,182 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। তো সব মিলিয়ে যেটি বলতে পারি যে খুলনা জেলা স্কুলের কেন্দ্রে কিন্তু আশেপাশে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষার নিয়ম অনুযায়ী যে আশপাশে মানুষের অবস্থান এখানে নাই এবং এখান থেকে যানবাহনও চলাচল বন্ধ রয়েছে। তো আমরা পরীক্ষা শুরুর আগে কিন্তু পরীক্ষার্থীদের সাথে কথা বলেছি, যে তারা বলছে যে তাদের পরীক্ষার প্রস্তুতি কিন্তু ভালো হয়েছে। তো যে কারণে আজকে পরীক্ষা ভালো হবে এইটাই তাদের আশাবাদ এবং অভিভাবকদেরও একই অভিব্যক্তি তারা প্রকাশ করেছে। তো এই ছিল আমার কাছে খুলনা জেলা স্কুল থেকে এসএসসি পরীক্ষার সর্বশেষ। তামিম। দর্শক, এসএসসি ও সমমানের পরীক্ষার খবর জানাতে আমাদের সাথে যোগ দিয়েছিলেন খুলনা থেকে রিপোর্টার তরিকুল ইসলাম এবং বরিশাল থেকে ফিরদাউস সোহাগ। সময় সংবাদে আরো থাকছে। কোপা দেল রেতে সেমিফাইনালের প্রথম দেখায় অ্যাটলেটিকো মাদ্রিদকে 2-1 গোলে হারালো বার্সেলোনা। ফ্রেঞ্চ কাপে রেনের বিপক্ষে 4-0 গোলে সহজ জয় পিএসজির। নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে শিক্ষার্থী ভিসায় বাংলাদেশ থেকে আসা এক যুবককে আটক করেছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। আটক ওই যুবকের বাড়ি চট্টগ্রাম শহরের বায়েজিদ বোস্তামি এলাকায় বলে তার পারিবারিক একটি সূত্র থেকে জানা গেছে।
তার মুক্তির বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে বলেও জানান তার আইনজীবী। আটক ওই যুবকের ইংরেজিতে দুর্বলতা এবং কথাবার্তায় শিক্ষার্থী ভিসার বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তাকে আটক করা হয় বলে জানা গেছে। এদিকে আটক যুবকের মুক্তির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে বলে জানিয়েছেন নিউ ইয়র্কে নিযুক্ত বাংলাদেশ কনসুলেটের ডেপুটি কনসাল জেনারেল শাহেদুল ইসলাম এবং থার্ড সেক্রেটারি আসিফ আহমেদ। যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞার পর দেশটির বিমানবন্দরগুলোতে 7টি মুসলিম দেশের নাগরিকদের আটকের ঘটনায় চরম আতঙ্কে দিন পার করছে প্রবাসী বাংলাদেশিরা। এমনকি যুক্তরাষ্ট্রের বাইরে যেতেও ভয় পাচ্ছেন তারা। নানা হয়রানি সহ ধরপাকড়ের আশঙ্কায় বাংলাদেশে অধ্যুষিত ব্যবসা কেন্দ্রে কমে গেছে প্রবাসীদের আনাগোনাও। নিউ ইয়র্ক থেকে শাহাবুদ্দিন কিসলুর পাঠানো তথ্য ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। 25 জানুয়ারি সিরিয়া, ইরাক, ইরান সহ মুসলিম সংখ্যাগরিষ্ঠ 7টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরই এসব দেশের বিভিন্ন ধরনের ভিসা এবং এমনকি গ্রিন কার্ডধারীদেরকেও যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা দেওয়া হয়। তালিকায় বাংলাদেশের নাম না থাকলেও মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হওয়ায় ধরপাকড় সহ নানা আতঙ্কে দিন পার করছেন বাংলাদেশি প্রবাসীরা। আরও কয়েকটি দেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হবে। সোমবার হোমল্যান্ড সিকিউরিটির সেক্রেটারি জন কেলির এমন তথ্যে এ শঙ্কা আরও বেশি জেঁকে বসেছে। বাংলাদেশ একটা মুসলিম কান্ট্রি, আরও যে 7টা মুসলিম কান্ট্রি আছে সেগুলো যেহেতু নিষিদ্ধ করছে, সো এক্স্যাক্টলি বাঙালিদের মধ্যে একটা আতঙ্ক আছেই। এখানে যারা সিটিজেন এজ ওয়েল যারা গ্রিন কার্ড হোল্ডারদারি তাদের মধ্যেও একটা আতঙ্ক আছে। বাঙালি চাই মুসলমান হিসেবে বেশি আতঙ্কিত। ট্রাম্প সে ফুললি রেসিস্ট। তা আমিও নেক্সটে আসতে পারবো কিনা ওইটার সবচেয়ে বড় আতঙ্কে আছি। এখন যারা নর্মালি আছে, আমার বন্ধু টিকিট চেঞ্জ করছে। যুক্তরাষ্ট্রে আবার প্রবেশ করতে পারবেন না এই শঙ্কায় অনেকেই দেশে যাওয়ার কর্মসূচি বাতিল করেছেন বলে জানালেন goDhaka.com-এর জ্যেষ্ঠ ব্যবস্থাপক। 2 দিনে যেটা আমরা দেখছি যে কোনো কল তো আসছেই না নতুন রিজার্ভেশনের জন্য, বরং পুরানো যাদের ছিল 1 দিন যাওয়ার জন্য তারা অনেকে ক্যান্সেল করেছে। যুক্তরাষ্ট্রে প্রায় 35 লাখ মুসলমান বসবাস করেন, যা মোট জনসংখ্যার 1%। আর দেশটিতে 5 লাখের বেশি বাংলাদেশি প্রবাস জীবনযাপন করলেও গ্রিন কার্ডধারী রয়েছেন 2 লাখ। সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। সাভারের আশুলিয়ায় 2টি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 20 জন। পুলিশ জানায় সকালে আব্দুল্লাহপুর বাইপাইল সড়কের মরগাং এলাকায় ঢাকাগামী ইগল পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা আনন্দ পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ইগল পরিবহনের চালক সহ 3 যাত্রী নিহত হন। এই ঘটনায় আহত হন উভয় বাসের অন্তত আরও 20 যাত্রী। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। দর্শক, এই মুহূর্তে রাজধানীর ধানমন্ডি গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ সেন্টার পরিদর্শন শেষে কথা বলছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। হয়েছে এবং দুনিয়াও মনে করে সেই হিসাবে আমরা নিশ্চয়ই কিছু অগ্রগতি হয়েছে। আমরা যখন দায়িত্ব নেই তখন আমাদের এসএসসি এবং সমমানের পরীক্ষার মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 9 লাখের কম। আজকে সারা দেশে এইসব পরীক্ষাগুলো একটা উৎসব হয়ে দাঁড়াইছে এবং সর্বত্রই দেখেন আমাদের সংখ্যা বাড়ছে এবং আমাদের স্কুল বাড়ছে, কেন্দ্র বাড়ছে, শিক্ষক বাড়ছে, শিক্ষার্থী বাড়ছে, সবই আমাদের বৃদ্ধি পাচ্ছে। তো এটি আমাদের উন্নতি, এটা আমাদের অগ্রগতি এবং বিরাট অগ্রগতি হতে বলতে হবে। প্রায় দ্বিগুণ হয়ে গেছে আমরা এই দায়িত্ব নেওয়ার পর এই পরীক্ষার্থীর সংখ্যা। তো আপনাদের কাছে আমরা আগেও বলছি, তো আজকে আমরা এখানে পরীক্ষা কেন্দ্র দেখতে আসলাম, সবাই মিলেই আমরা দেখছি। তবে আগের মতো আমরা এটা 3 বছর থেকে বন্ধ করে দিয়েছি। আপনাদেরও অবদান আছে, আপনারাও বলছেন যে ঠিক না, আমরাও মনে করছি ঠিক না। আগে যেমন দলে বলে গিয়ে ঢুকতাম, এখন আমরা শুধুমাত্র 1-2 জন গিয়ে দেখছি, আমরাও গেছিলেন, যার ফলে আপনাদের চোখের সামনে হয়েছে। তো যারা ওখানে ক্যামেরা নিয়ে গেছিলেন তারা সকলেই দেখছেন যে আপনাদের চোখের সামনে সকলেই বলছে এই কথাটা। আমাদের ছেলেমেয়েরা তারা খুবই খুশি, প্রশ্ন তাদের খুবই পছন্দ হয়েছে এবং পরিবেশ খুব ভালো, তাদের কোনো কমপ্লেইন নেই। আমি তো একা বললেই বা আমাদের সবাই একা বলছিলেন না, আপনারা সবাই সামনে ছিলেন। সেই অর্থে আমরা সবাই বলতে পারি যে আমাদের ছেলেমেয়েরা খুবই আনন্দের সাথে, উৎসাহের সাথে এবং খুবই খুশির সাথে তারা পরীক্ষা দিচ্ছেন এবং সেই পরিবেশ, সেই প্রশ্নপত্র, সেই ব্যবস্থা হয়েছে। এইবার বাড়তি সুবিধা গতবার থেকে যেটা আমরা চালু করেছিলাম তার ফলাফলটা নিয়ে তারা তাদের খুশি প্রকাশ করেছেন যে তারা 8 ঘন্টা আগে আসতে বলেছি আমরা, যাতে তাদেরকে খাতা দিয়ে দিতে পারি। তার ফলে ওই প্রথম পৃষ্ঠা ভরাট করতে বেশ অনেকগুলো সময় লেগে যেত। এই সময়টা 10টার সময় দেওয়া হলে তখন প্রায় 15 মিনিট সময় নষ্ট হয়ে যেত। এটা আর হচ্ছে না, বরং বাড়তি 10-15 মিনিট সময় পাচ্ছে তারা এখন। এর ফলে তারা আরও খুশি, কোনো সমস্যা নেই। আর আমরা
আশা করবো যে যারা আপনারা গেছিলেন ভিতরে তারা দেখে আসছেন, আমার বলারই কোনো প্রয়োজন নেই। তো এই বছর আমাদের পরীক্ষার্থীর মোট সংখ্যা দাঁড়িয়েছে আমাদের এসএসসি এবং সমমান, অর্থাৎ আমাদের সাধারণ বোর্ডগুলো, মাদ্রাসা বোর্ড এবং কারিগরি বোর্ড, 17,86,613 জন এইবার পরীক্ষার্থী এইবার পরীক্ষা দিবেন। এবং এখন আমাদের সেন্টারগুলো বৃদ্ধি পাচ্ছে প্রতি বছর, এই বছরও বেড়ে এবার মোট কেন্দ্রের সংখ্যা দাঁড়িয়েছে 3,236টি এবং আমাদের শিক্ষা প্রতিষ্ঠানও বাড়ছে এবং এই বছর দাঁড়িয়েছে সেটা 28,333টি। দর্শক, রাজধানী ধানমন্ডি গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ সেন্টার পরিদর্শন শেষে কথা বলছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। প্রেমের ফাঁদে ফেলে বগুড়ার সারিয়াকান্দিতে কলেজ ছাত্রীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় গ্রেফতার 2 জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। বগুড়ার ম্যাজিস্ট্রেট আদালতে জবানবন্দি দিয়েছে গ্রেফতার মাসুদ ও তার বন্ধু মামুন। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে কলেজের সহপাঠীরা। বিস্তারিত মাজিদুর রহমানের রিপোর্টে, আর ছবি তুলেছেন রবিউল ইসলাম। মেয়েকে হারিয়ে দিশেহারা মায়ের আহাজারি কোনো মতেই থামছে না। গত 4 জানুয়ারি সারিয়াকান্দি উপজেলার তরণীহাট ডিগ্রি কলেজে যাওয়ার কথা বলে বেরিয়ে যায় স্নাতক প্রথম বর্ষের ছাত্রী সুরভি আক্তার। লেখাপড়া না জানা দিনমজুর বাবা মেয়ের খোঁজে কলেজে গিয়ে না পেয়ে 6 জানুয়ারি সারিয়াকান্দি থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে 10 জানুয়ারি সারিয়াকান্দির দুর্গম ধারাবর্ষা চরে কলমি ঝোপে ক্ষত বিক্ষত লাশ পাওয়া যায় সুরভির। সংসারে লেখাপড়া জানা সন্তানকে হারিয়ে নির্বাক পিতামাতা। এমন নৃশংস হত্যাকাণ্ডে প্রতিবেশীরাও হতবাক। আমার মা যেভাবে মারছে, সুরভির মতো এরকম আর কোনো মেয়ের যেন কোনো ক্ষতি না হয়। যারা এই ঘটনা ঘটাচ্ছে আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এ নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে কলেজের সহপাঠীরা। আমরা একসাথে লেখাপড়া করেছি, সে এখন নাই, আমার খুব কষ্ট হয়। তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এটা খুবই ভালো ছিল, আর আমরা চাই মেয়েটা যে খুন করেছে তারা শাস্তি হোক এবং ফাঁসি হোক। সুরভির মোবাইলের কল লিস্ট ধরে ঢাকা থেকে হত্যাকাণ্ডে জড়িত 2 জনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের নাম স্বীকার করে জবানবন্দি দেয় আদালতে। 2 জনের বিজ্ঞ আদালতে কার্যবিধি 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এর সাথে যে আরো 3 জন আসামি সম্পৃক্ত আছে তাদেরকে গ্রেপ্তারের জন্য আমরা বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করছি। পুলিশ এ পর্যন্ত মাসুদ রানা, মামুন আহমেদ ও সাইদুর রহমানকে গ্রেপ্তার করেছে। পলাতক রয়েছে আব্দুল হান্নান, কালুমিয়া এবং রেজাউল করিম। এদের সবার বাড়ি সারিয়াকান্দি ও পার্শ্ববর্তী ধুনট উপজেলায়। মাজিদুর রহমান, সময় সংবাদ, বগুড়া। ফেনীর বিসিকে দেশের প্রথম সম্পূর্ণ হাতে তৈরি কাগজ দেশে ও বিদেশে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। একসময় দেশের বাইরে থেকে আমদানি করা এই ধরনের কাগজ এখন রপ্তানি করা হচ্ছে। উদ্যোক্তাদের মতে চাহিদা বেশি হওয়ায় এ ধরনের আরও প্রতিষ্ঠান গড়ে তোলা উচিত। মীর হোসেন রাসেলের ক্যামেরায় আতিয়া সজলা রিপোর্ট। ফেনীর বিসিক শিল্পনগরীতে 1984 সালে ব্যক্তি উদ্যোগে আব্দুর রব নামের এক বেকার তরুণ গড়ে তোলেন শতরূপা হ্যান্ডমেড নামে হাতে তৈরি এই কাগজের কারখানা। নিজের উদ্ভাবিত প্রযুক্তির মাধ্যমে তিনি জুট মিলের পরিত্যক্ত জুট, কচুরিপানা, ধানের ভুসি, খড়কুটা, বিভিন্ন ধরনের গাছের পাতা, কলা গাছ থেকে হওয়া মণ্ড দিয়ে বিভিন্ন ধরনের কাগজ ও কাগজের বোর্ড হাতে বানিয়ে দেশবাসীকে অবাক করে দেন। কয়েক বছর পর তার দেখা দেখি এই বিসিকেই শুক্তরা নামের আরেকটি প্রতিষ্ঠান এই কাগজ তৈরি করে তারাও সফল হয়। এতে প্রতিষ্ঠান দুটিতে বেকার যুবকের পাশাপাশি সৃষ্টি হয়েছে নারীদের কর্মসংস্থান। পাতা পুতা দিয়ে এগুলো দিয়ে আমরা জুট করে এটা দিয়ে আমরা ফাল বানাই, ফাল করে এটা দিয়ে পেপার হয়। এখানে যা মাইনে পাই অনেক ভালোভাবে নিজের সংসারটা চালাতে পারি, নিজে অনেক স্বাধীনভাবে চলতে পারি। 50 থেকে 60 জন মহিলা এখানে কাজ করতেছি, তারপর কাজ করে অনেক ভালো লাগতেছে। উৎপাদনকারীরা জানান এ ধরনের কাগজ ও বোর্ড একসময় বিদেশ থেকে আমদানি করতে হতো। এখানে উৎপাদিত কাগজের মান তার চেয়ে ভালো হওয়ায় এখন বিদেশেও রপ্তানি হচ্ছে। এই যে ওয়েস্টেজ গুলা কাজে লাগায় সারা দেশে এই হ্যান্ডমেড পেপার প্রজেক্ট আরম্ভ করা যায়, কর্মসংস্থান বাড়বে
দেশ প্রচুর বৈদেশিক মুদ্রা আর্ন করতে পারবে। জেলার ব্যবসায়ী এ নেতার মতে ব্যাপক চাহিদা সম্পন্ন এ ধরনের কাগজ তৈরির প্রতিষ্ঠানের সংখ্যা বাড়ানো গেলে দেশের অর্থনীতিতে ভালো ভূমিকা রাখবে। যদি সব দিক থেকে সুযোগ সুবিধা দেয়া যায় তাহলে আমি মনে করি যে এটি অত্যন্ত প্রতিশ্রুতিশীল একটি শিল্প হিসেবে আগামী দিনে একটি ভূমিকা রাখবে। ফেনীর বিসিকে হাতে তৈরি এ দুটি কাগজের মিলে কর্মরত রয়েছেন প্রায় ৩ শতাধিক শ্রমিক, যার বেশিরভাগই নারী। আতিয়ার সজল, সময় সংবাদ, ফেনী। দেশের বাইরের খবর। দীর্ঘ বিতর্কের শেষে ব্রিটিশ পার্লামেন্টে ব্রেক্সিট সংক্রান্ত একটি বিল অনুমোদন পেয়েছে। অনুমোদন নিশ্চিত হওয়ায় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে ব্রেক্সিট কার্যকর করার প্রক্রিয়া সম্পর্কে আলোচনা শুরু করতে পারবেন। লিসবন চুক্তির 50 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ব্রেক্সিট কার্যকরের প্রক্রিয়া সম্পর্কে আলোচনা শুরু করতে ব্রিটিশ পার্লামেন্টে একটি বিল আনা হয়। দ্য ইউরোপীয় ইউনিয়ন বিলটি নিয়ে ব্রিটেনের পার্লামেন্টে 2 দিন বিতর্ক চলে। বুধবার ভোটাভুটির শেষে 498 এমপির মধ্যে বিল অনুমোদনের পক্ষে 384 জন ভোট দেন, বিপক্ষে পড়ে 114টি ভোট। সরকার পক্ষ থেকে এরই মধ্যে হাউস অব লর্ডকে বলা হয়েছে যুক্তরাজ্য সরকার আগামী মার্চে ইউরোপীয় নেতাদের সম্মেলনে নতুন ব্রেক্সিট বিলের পাশ করতে আগ্রহী। ইউরোপিয়ান ফুটবলের খবর। কোপা দেল রের সেমিফাইনালে প্রথম লেগের ম্যাচে ভিসেন্তে ক্যালদেরনে মেসি ও সুয়ারেজের গোলে অ্যাটলেটিকো মাদ্রিদকে 2-1 গোলে হারিয়ে ফাইনালের পথে আরেক ধাপ এগিয়ে গেল বার্সেলোনা। এদিকে ফ্রেঞ্চ কাপের ম্যাচে রেনেকে 4-0 গোলে হারিয়েছে জায়ান্ট প্যারিস সেন্ট জার্মেই। কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগের হাই ভোল্টেজ ম্যাচ বলেই শক্তিশালী প্রতিপক্ষ স্বাগতিক অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামে বার্সেলোনা। ফলস্বরূপ গোল হজম করার পর তা পরিশোধে বারবার চেষ্টা করেও কোনো ফল পায়নি দিয়েগো সিমিওনের শিষ্যরা। তার উপর ম্যাচের তেতে আর কোনো গোল হয়নি। বিরতি থেকে ফিরে কিছুটা দুর্বল হয়ে পড়ে বার্সার রক্ষণভাগ, ফলে রাস্তাটি বার্সার জন্য অনেকটাই সহজ হয়ে গেল। এদিকে ফ্রেঞ্চ কাপের ম্যাচে মুখোমুখি হয় পিএসজি ও রেনে। ম্যাচের 27 মিনিটে জুলিয়ান ড্রাক্সলারের গোলে এগিয়ে যায় জায়ান্ট প্যারিস সেন্ট জার্মেই। এর 11 মিনিট পর লুকাস রদ্রিগেজ গোল করলে 2-0 গোলের লিড নিয়ে বিরতিতে যায় ফ্রেঞ্চ জায়ান্টরা। বিরতি থেকে ফিরে আবারও আগ্রাসী পিএসজি। দ্বিতীয়ার্ধের শুরুটাও করেন সেই ড্রাক্সলার। 68 মিনিটে একক প্রচেষ্টায় গোল করলে গোলের লিড হয়ে যায় 3 গুণ। আর খেলার একদম শেষ মুহূর্তে গোল করে বাকি গোলদাতাদের সাথে নিজের নাম লেখান ফ্রেঞ্চ মিডফিল্ডার হাতেম বেন আরফা। শেষ পর্যন্ত 4-0 গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি। নিয়ামতুল্লাহ বাবু, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। দেশের 10টি শিক্ষা বোর্ডে শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা। অংশ নিচ্ছে 18 লাখ পরীক্ষার্থী। এবারও 2 মাসের মধ্যে ফল প্রকাশের আশা শিক্ষামন্ত্রী। সরকারি বেসরকারি অফিস আদালত সহ বিলবোর্ড সাইনবোর্ডে বাংলা ভুল বানানের ছড়াছড়ি। সঠিক ব্যবহার নিশ্চিত না হওয়ায় ক্ষোভ, যথাযথ গুরুত্ব দেওয়ার তাগিদ। আইন প্রয়োগের উদাসীনতায় স্বাধীনতার 45 বছরে হারিয়ে গেছে অন্তত 70,000 হেক্টর জলাভূমি। রাজুক সমন্বয়হীনতার কথা বললেও পরিবেশবিদরা বলছেন দায়িত্বহীনতা। চাঁদপুরের হাইমছড়ে স্কুলে মানব সেতুতে হাঁটার ঘটনায় উপজেলা চেয়ারম্যান সহ 5 জনের বিরুদ্ধে শিশু নির্যাতন আইনে মামলা। এবং প্রায় প্রতিদিনই বাড়ছে চালের দাম। মিল মালিকদের ধান মজুদি দায়ী বলছেন আড়তদাররা। ব্যবসায়ী সিন্ডিকেটের দিকে অভিযোগের আঙুল খাদ্যমন্ত্রীর। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। যে কোনো বাংলা লিঙ্ক রবি নম্বর থেকে সময় সংবাদের খবর অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 162 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে এসএমএস করুন *BN লিখে পাঠিয়ে দিন 162 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়ের।